নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির নতুন একটি পর্ব নিয়ে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে। আর আজ আমার সাথে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে রয়েছেন মৈনাক ভট্টাচার্য। মৈনাক ভট্টাচার্য ভাস্কর এবং লেখক, দুই মাধ্যমেই মৈনাকের চলন সাবলীল। ভাস্কর্য করে চলেছেন প্রায় 40 বছর ধরে। ভাস্কর্যের প্রথাগত কোনো পাঠ না নিয়েও কাজ করতে করতে তিনি স্বশিক্ষিত। টেরাকোটা, প্লাস্টার, ব্রোঞ্জ, ফাইবার গ্লাস সব মাধ্যমেই নিয়মিত তাঁর চর্চা। বিভিন্ন মাধ্যম নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা করতে ভালোবাসেন। আশেপাশের দেখার ভেতরের আর এক দেখা সব সময় তাঁর বিষয় হয়ে ওঠে। মৈনাক ভট্টাচার্য তার ভাস্কর্যে এই দেখার সাথে নিজের শৈলী এবং ভাবনার সচেতনতায় দর্শকের মনে এক আলাদা নান্দনিক অনুভূতির জন্ম দেয়। এই ভাস্কর্যের পাশাপাশি তিনি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার। সে বিষয়ে তিনি ওনার মুখ থেকেই সম্পূর্ণটা বিশদে বলবেন। তার আগে মৈনাক বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। প্রথমেই বলি, কেমন আছেন? ভালো। বেশ, একটু আগেই বলছিলাম পেশাগতভাবে আপনি ইঞ্জিনিয়ার, সেই ব্যাপারে যদি আজকে আমাদের দর্শক বন্ধুদের আপনি কিছু বলেন। পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, আমার যেমন পেশাটা তো রাখতেই হয়, তার কারণ আমাদের এই পরিবেশ পরিস্থিতির মধ্যে নেশা এবং পেশা এবং প্যাশন, এইসব জিনিস একসাথে মেলানোটা আমাদের এই আর্থসামাজিক ব্যবস্থাতে এখনো হয়ে ওঠেনি সবার জন্য। তো সুতরাং পেশার জন্য আমাকে ইঞ্জিনিয়ার হিসাবে থাকতেও হয়েছে, কিন্তু তারপরে আমার আমার ভাস্কর হয়ে ওঠা, আমার লেখক হয়ে ওঠা আমার সে ইঞ্জিনিয়ারিং পেশার আগের থেকেই ছিল। তারপর পরবর্তীতে আমি ভাস্কর্য এবং লেখালেখি দুটোর সাথেই সমানভাবে চালিয়ে গেছি কাজ, এবং পেশাটাকে তো চালাতেই হয়েছে আমাকে। একেবারেই তাই ভাস্কর্যের আতুর ঘর, এ খুব সহজ চলনে উঠে এসেছে নানা ভাস্কর্যের আতুর কথা, যা জানলে অতি আলোচিত এই ভাস্কর্যগুলি দেখতে গিয়ে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। তো এই ভাস্কর্যের আতুর ঘর নিয়ে একটু যদি কিছু বলেন। হ্যাঁ, ভাস্কর্যের আতুর ঘর আসলে আমার একটি বই, যেটা চন্ডাল প্রকাশনী থেকেই বেরিয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে যে এই বইটা পাঠ করে পাঠক মহলের মধ্যে একটা ব্যাপক একটা অনুভূতির আবেগ আমি পেয়েছি। এবং আমিও মনে করি যে কোনো একটা ভাস্কর্যের সামনে দাঁড়ালে এবং সেই ভাস্কর্যটা সম্বন্ধে যদি আমাদের আগে একটু জানা যায়, বা একটা ভাস্কর্য আমি কিভাবে দেখব, একটা ছবি আমি কিভাবে দেখব, সেই জিনিসটা সম্বন্ধে যদি একটু পঠন যদি একটা মানুষের ভেতরে থাকে, তাহলে কিন্তু সেই দেখাটা আরো অনেক নান্দনিক, আরো অনেক সুখকর হয়ে ওঠে। তো আমি সেই চেষ্টাটাই করেছি, যে আমি এই প্রথম পর্বে আমি ভারতীয় ভাস্করদের নিয়েই করেছি। সেই রকম আমার পরবর্তীতে ইচ্ছে আছে এবং কাজও করছি আমি, যে বিশ্ববন্দিত বেশ কিছু ভাস্কর্য নিয়ে এবং ভাস্করদের নিয়ে আমি আমার পরবর্তী সংখ্যাটি করব। একেবারেই এই ভাস্কর্যের আতুর ঘর, আপনার বই, আপনার লেখালেখি, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব, তবে সেটা শিল্প সাধনা বিভাগে। আজ যেহেতু আমরা ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে রয়েছি, তাই সরাসরি চলে যাই সেই বিভাগের প্রশ্ন উত্তরে। প্রথমেই আপনাকে বলি, আপনার ছোটবেলা থেকে বয়ঃসন্ধি অর্থাৎ 14-16 বছর পর্যন্ত এই এতটা সময় আপনি মেয়েদের সম্পর্কে আপনার একটা কেমন ধারণা ছিল এবং কিভাবে তা গড়ে উঠেছে? দেখুন, আমাদের জন্ম 6-এর দশকে, আমাদের কৈশোর 6-এর দশকের পরে 7-এর দশক। 7-এর দশক কিন্তু একটা খুব আলোড়নের দশক। সেখানটায় কিন্তু বিভিন্ন রকম সামাজিক অবস্থায় কিন্তু বিভিন্ন রকম ওলটপালট হয়েছে চারিদিক দিয়ে। এবং আমাদের তো যে নকশাল আন্দোলন, সেইটা তো আমরা তখন বেড়ে উঠছি। আমরা যখন একদম প্রাইমারি স্কুল বা একদম ছোটবেলা, সেই সময় আমরা নকশাল আন্দোলন, তাদের সেই আমাদের বড়দের সেই আমরা কিছু বুঝি না বুঝি আমরা দেখতাম, সেই ব্যাপারটার মধ্যে
আমাদের ঢোকার কোনো জায়গাও ছিল না, বা সেই ব্যাপারটা সম্বন্ধে ধারণা করার মতন কোনো পরিস্থিতি আমাদের ছিল না, আমরা তখন বেড়ে উঠছি। এইবার আপনি যেই প্রসঙ্গটা আলোকপাত করতে চাচ্ছেন, যে সেই সময় মেয়েদের সম্বন্ধে ধারণা, সেই সময় কিন্তু মেয়েরা এতটা বহির্মুখী ছিলেন না। মেয়েরা কিন্তু সেই সময় কিছুটা ঘরমুখী ছিল। মেয়ে বলতে সেই সময় স্কুলের বন্ধু বান্ধব সেই জায়গাগুলো ছিল, ক্লাব বা যেইখানটায় আমরা যেতাম, সেই সময়টায় তো একটা দারুণ ব্যাপার ছিল। সেই সময় কিন্তু এইরকম মানে শিল্পী খেলোয়াড় এইসব তৈরির পাঠশালা ছিল না। একজন শিল্পী একজন খেলোয়াড় সে জন্মেই সে তার জগতে আসতো। সুতরাং সেইভাবে যে একটা ছেলে মেয়ে মেশার যে জায়গা, সেইটা সেইভাবে করে হয়ে ওঠেনি। সেটা ছিল, সেটা সঙ্গীতের জায়গায় কিছুটা ছিল, কিন্তু আমার যেহেতু সঙ্গীতের আমার একটা ব্যাপার আছে, সেটা পরবর্তীতে হয়েছে, সেটা অন্য প্রসঙ্গে আমি বলবো। কিন্তু আমরা যেটা সেই সময় আমাদের একটা রেওয়াজ থাকতো যে ছেলেরা সাধারণত ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, হ্যাঁ, এবং আমাদের পড়াশুনোর একটা জায়গা ছিল, মেয়েরা গান শিখবে। শিলিগুড়িতে একটা তো সেই সময় একটা টেবিল টেনিসের একটা আবহ তৈরি হচ্ছে। তো সেই সব মিলিয়ে খুব একটা যে মেয়েদের সঙ্গে মেশামেশি, ছেলেদের মেয়েদের যে মেশামেশি, সেই রকম আমার মনে হয় না সেই জিনিসটা ছিল। কিন্তু পরবর্তীতে কিভাবে সেই ধারণাটার বিবর্তন হলো? এখন তো অনেকটাই পরিবর্তন। এখন অনেক খোলা হাওয়া, অনেক খোলা বাতাস। এখন ছেলে মেয়ে, আমাদের যে সামাজিক ব্যবস্থা সেইটাও অনেক পাল্টে গেছে, এবং সময়ের সাথে সবকিছুই পাল্টাবে। এবং এখন মেয়ে ছেলে সেইভাবে করে তো আর ভাগ হওয়ার কোনো জায়গা নেই। একদম। আপনি তো একজন ইঞ্জিনিয়ার, সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কজন মেয়ে সেখানে ভর্তি হয়েছিল আপনাদের ক্লাসে? না, এইখানটায় কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। সেই সময়টায় আমার বিষয়টা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের তিনটা বিভাগ ছিল, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। এবং এই তিনটে বিভাগে মেয়েরা আসতোই না। তখন কলকাতায় একটা দুটো কলেজে ইলেকট্রনিক্স ছিল, সেইখানটায় কিন্তু মেয়েদের একটা চয়েস ছিল ইলেকট্রনিক্সের জন্য। তার কারণ ফিল্ড ওয়ার্কটার জন্য মেয়েদের তখনও সেই অভ্যাসটাই তৈরি হয়ে ওঠেনি। আমাদের সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই সেই অভ্যাসটা তৈরি হয়ে ওঠেনি। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দেখেছি। আমি একটা কেন্দ্রীয় সরকারি সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করি, এবং সেইখানটায় কিন্তু আমরা তখন দেখেছি যে কিছু মহিলা ইঞ্জিনিয়ার আমাদের ইয়েতে আসছেন, কিন্তু সেটা সংখ্যা খুবই নগণ্য। পুরুষ প্রাধান্যটাই বেশি ছিল আমাদের এই ওয়ার্কিং ফিল্ডে। তো এখন মেয়েদের মধ্যে ইঞ্জিনিয়ার কি ছেলেদের তুলনায় আগের মতোই কম, নাকি সব মিলিয়ে আপনার ফিল্ডে মেয়েদের অংশগ্রহণ কেমন, কি মনে হচ্ছে? দেখুন, এখন মেয়েদের মধ্যে অনেক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ পরবর্তীতে যখন আমাকেও কিছু কোনো অফিসে আমার জুনিয়রদের নিয়ে কাজ করতে হয়েছে, সেইখানটায় আমারও জুনিয়র ইঞ্জিনিয়াররা ছিলেন মেয়ে, এবং তারাও দেখছি তারাও খুব সাবলীল, তারা সাইটে যাচ্ছে। সেই সময়টায় যে একটা মানে কার্যক্ষেত্র আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয় ওয়ার্কিং ফিল্ডকে সাইট বলি আমরা, তারা সাইটে যাচ্ছে, তারা ছাদ ঢালাই দেখছে, তারা সুপারভাইজ করছে, তারা বিভিন্ন রকম সার্ভে করছে। সেই ব্যাপারে এখন ছেলে মেয়ের এই ব্যাপারগুলো অনেক কমে এসছে। এবং তার কারণটা বোধহয় এখন যেমন তখন একটা ব্যক্তিগত যোগাযোগের যে মাধ্যম, স্কুটার বা গাড়ি তো সেই তুলনায় খুব কমই ব্যক্তিগতভাবে ব্যবহার হতো, অফিসিয়াল গাড়ি তো থাকতো, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাগুলোও যেমন এইটার একটা কারণ। আর আরেকটা কারণ বোধহয় আমাদের যে কর্ম পরিবেশ, সেটাও কিন্তু এখন অনেক পাল্টে গেছে। এখন কিন্তু আমরা অনেক বেশি মেশিন নির্ভর। তখন যেমন হাতের উপর নির্ভর করতে হতো, এখন কিন্তু অনেক বেশি মেশিন নির্ভর। সেক্ষেত্রে মেয়েদের সংখ্যাটা এখন বাড়ছে। মেয়েদের সংখ্যা এখন বাড়ছে। একটা প্রসঙ্গ আমি বলি, সেই সময়টায় খুব আমি একটা জিনিস খুব লক্ষ্য করতাম, আমার খুব মনে হতো যে যেমন কাজের ক্ষেত্রে, বিশেষত
সিভিল ওয়ার্কের ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেমন দুটো তিনটে ভাগ থাকে, যেমন লেবার, তারপরে মিস্ত্রি মানে দক্ষ শ্রমিক। সেই দক্ষ শ্রমিকদের মধ্যে কিন্তু একদমই মেয়ের সংখ্যা কোনো ছিল না। এবং যে লেবারের মধ্যে আমি এই অঞ্চলে দেখেছি, আমাদের শিলিগুড়ি বা আশপাশ অঞ্চলে আমি যখন চাকরি করেছি আমি তখন প্রচুর মহিলা লেবার দেখতাম। এবং সেক্ষেত্রে সেইটা ব্যাপারটা হচ্ছে যে এক পরিবারের যেমন স্বামী স্ত্রী তারা দুজনই একই সাইটে কাজ করছে, কিন্তু তার পরবর্তীতে এই যে ছেলেরা যেমন লেবার থেকে একটা সময় তাদের শ্রম দেখিয়ে তারা মিস্ত্রি হিসেবে তারা নিজেদের যোগ্যতাটাকে বাড়িয়ে নিতে পারত, মেয়েদের কিন্তু সেই লেবারের জায়গাটাতেই থাকতে হতো। কিন্তু এখন কিন্তু অনেক মহিলা মিস্ত্রি বা মহিলা দক্ষ লেবারও দেখা যাচ্ছে। এর একটা কারণ বোধহয় আমি প্রথমেই যেটা বললাম, যে সেটা আমরা অনেকটা মেশিন নির্ভর হয়ে পড়ছি। আগে যেটা ছিল সেটা আমাদের কায়িক শ্রমের উপরে অনেকটা থাকতে হতো। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন কাঠের কাজে, কার্পেন্টারের কাজ, যেটা ছুতন মিস্ত্রির কাজ, সেইখানটায় আগে রেঁদা ঘষতে হতো, সেটা একটা যথেষ্ট কায়িক শ্রমের ব্যাপার ছিল। এখন কিন্তু যন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে, সুতরাং মেয়েদের জন্য এইটা খুব সাবলীল হয়ে আসছে। এইরকম সমস্ত ক্ষেত্রেই এই পরিবর্তনটা যেমন হচ্ছে। তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন আমরা অনেক বেশি কম্পিউটার নির্ভর হয়ে গেছি, তো সেই জন্য মেয়েদের আসতে বা মেয়েদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন মেয়েরা একদমই সমান তালে করছে, এই প্রজন্মের মেয়েরা একেবারেই। এবারে একটু ভাস্কর্যের দুনিয়ায় আসি। আপনি তো বহু বছর ধরে ভাস্কর হিসেবে কাজ করে চলেছেন, আপনার বিখ্যাত নানা ভাস্কর্য রয়েছে। তো নানা সময়ে কথা সাহিত্যিক বিপুল দাস আপনার তৈরি ভাস্কর্যের কথাও বলেন, তার বাড়িতেও রয়েছে আপনার কাজ। বিশ্বভারতীয় ভাস্কর্য বিভাগের কয়েকজনও আপনার কাজের প্রশংসা করেন। তা এই ভাস্কর্যের দুনিয়ায় মেয়েদের অংশগ্রহণ এত কম কেন? এইখানে এইটাও খুবই ভালো প্রশ্ন, যে এটা কিন্তু খুব লক্ষণীয় যে চিত্রশিল্পী হিসেবে যত মেয়েদের পাওয়া যায়, বা আমাদের আর্ট কলেজগুলোতে যে মেয়েরা যেইভাবে অংশগ্রহণ করে, কিংবা বিভিন্নভাবে না শিখেও যারা চিত্রশিল্প ভাস্কর্য করছে, সেইখানে কিন্তু মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের সংখ্যাটা ভাস্কর্যে বেশি। তার কারণ ভাস্কর্যে কিন্তু এখনো কায়িক শ্রমটা কিন্তু খুব খুব জরুরি। যেমন আমি আমার কথাই বলছি, আমাকে যে রিসোর্সেসগুলো তৈরি করতে হয়, ঠিক আছে, মাটির কাজ যখন করছি, আসলে একটা ভাস্কর্য তো সবসময় একটা তিন মাধ্যম, মানে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এবং সেইখানটায় তার আলো ছায়া, সেটাকে যখন আমরা কাজ করি তখন সবার পক্ষে সেই রিভলভিং টুল বা ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভাস্কর্যকে দেখা সম্ভব হয় না। সেটা কিন্তু মানে শরীর দিয়ে নিয়ে তৈরি করে যেমন দেখাতে হয়, এবং ভাস্কর্যের অনেকগুলো পর্যায় থাকে। যেমন আমি যদি কোনো একটা কাজ মাটি দিয়ে করি, মাটির কাজ, সেটাকে এইখান থেকে ওখানে নিয়ে যেতে গেলে প্রচুর কায়িক শ্রম হয়। মেয়েদের পক্ষে এইটা সবসময় একটা এফোর্টেবল হয় না, এবং সেই তুলনায় কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক বেশি সাবলীল। সেই জন্যই বোধহয় মেয়েরা এইভাবে করে আসে। তাহলে এই প্রসঙ্গে একটা কথা এই মুহূর্তেই আমার মাথায় এলো, মানে যখন এই ইকুয়ালিটির কথাটা আসে, কোথাও গিয়ে কি মনে হয় যে শারীরিকভাবে মেয়েরা একটু হলেও দুর্বল, সেই জন্য হয়তো এখনো সেই রকম ভাবে পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না? না, মেয়েরা পুরুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না এই কথাটা আমি অন্তত মানব না। তার কারণ আমাদের একটা মানে টেন্ডেন্সি বা আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায়, আমার বাহাত দিয়ে যদি কোনো কাজ করতে একটু অসুবিধা হয়, খুব স্বাভাবিকভাবে কিন্তু আমার ডান হাতের চলনটা কিন্তু সেটাকে মানে কম্পেনসেট করে বা মেকআপ করে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটা, মেয়েরা তারা শারীরিকভাবে যেটা করতে পারে না, সেটা কিন্তু তারা তাদের মেধা দিয়ে করতে পারে। এই যে আমি ভাস্কর্যের ব্যাপারে যে জায়গাটা বললাম, সেটা হচ্ছে যে যেমন মীরা মুখোপাধ্যায় একজন ভাস্কর, শানু মুখার্জি তারও ভাস্কর্য আছে, কিন্তু তারা সেই শ্রম দিয়ে করেছে। কিন্তু এখন প্রচুর ভাস্কর আছেন, তারা সেইভাবে করে মাধ্যমগুলো ঠিক করে নেয় বা তাদের কাজের
ধরনটা ঠিক করে নেয়। আমি আমি কিভাবে কাজ করব, আমি একটা কাজ যে সবসময় মানে প্রচুর ভারী হলে যে তার নান্দনিকতা ভালো হবে বা বড় হলেই নান্দনিকতা ভালো হবে, যদিও রামকিঙ্কর সবসময় বলতেন যে একটা কাজ বড় হলে সেই কাজটাকে অনেক বেশি এলাবোরেট করা যায়, এবং এটা তো সত্যিই কথা। কিন্তু মেয়েদেরকে যার জন্য ওইভাবে পছন্দ করে মেয়েদেরকে সেইভাবে করে কাজ করতে হয়। এখন সারা বিশ্ব জুড়ে প্রচুর ভালো ভালো মেয়েরা ভাস্কর্য করছে এবং দারুণ ভাস্কর্য করছে। আচ্ছা, আপনি যে সোসাইটিতে আছেন সেখানে মেয়েরা কি পুরুষের সমমর্যাদা পায়, আপনার কি মনে হয়? এখন তো আমি সোসাইটির কথা আমি 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 তিনটে সোসাইটির কথাই সেইভাবে করে বলবো। যেমন আমার যেমন আর্ট সার্কেল সোসাইটির কথা বলছি, চিত্র ভাস্কর্য, সেখানটা আমাদের যেমন একটা গ্রুপ আছে ফিলিংস, সেইখানটায় আমাদের পাঁচ কন্যা এবং আমাদের 17 জনের মধ্যে বাকিরা সব পুরুষ শিল্পী। কিন্তু আমাদের 5 জন যে মহিলা, তারা চিত্রশিল্পী, খুব ভালো কাজ করছে তারা, এবং আমাদের কখনো সেই জিনিসটা মনেই হয় না যে কে ছেলে কে মেয়ে, সেটা সব ক্ষেত্রেই। এবং এই যে এইটা হলো। আর লেখালেখির ক্ষেত্রে তো বলার কোনো অপেক্ষাই রাখে না, যে লেখালেখির ক্ষেত্রে মেয়েদের তো একটা দারুণ অবদান বা মেয়েদের একটা দারুণ উত্তরণ সেটা তো আছেই। এই সময় তো আর আশাপূর্ণা দেবীর যুগ নয়, এই সময় তো প্রচুর ভালো ভালো মেয়েরা, আমাদের উত্তরবঙ্গের কথাই বলছি, প্রচুর ভালো ভালো মেয়েরা প্রচুর ভালো ভালো কাজ করছেন। আমি কাজই বলবো, তাদের লেখাগুলো যেটা সময়ের দলিল হিসেবে যেগুলো থেকে যাবে, তো সেই রকম। এবং আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ক্ষেত্রেও বলি, আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ক্ষেত্রেও এখন আমরা কখনো অনুভবই করি না যে মানে ছেলে মেয়ে একদম সবাই সমান্তরালে কাজ করছে। কিন্তু আমি দেখেছি, আমার বেশ কিছু আজ থেকে 15 বছর আগে আমার যে কয়েকজন জুনিয়র ইঞ্জিনিয়ার মেয়ে, তাদেরকে হয়তো তারা এসছে কাজ করতে, তারা আমাকে বলতো যে স্যার আমরা ঠিক সেইভাবে ফোকাস পাচ্ছি না বা ইয়ে করছি না। কিন্তু সেই জন্যই যে এই ব্যাপারটা যে আমাদের তো বসে থাকলে চলবে না। মেয়েরা যদি কোথাও পিছিয়ে থাকে, আমি যদি মনে করি, তো সেটা তাদেরকে তো আমার সিনিয়র হিসেবে তাদেরকে সামনে আনার জায়গা তো থেকেই যাচ্ছে। আর তাছাড়া মেয়েরা নিজেরাও তাদের যোগ্যতা দিয়ে অনেক ভালো ভালো জায়গায় আমার ডিপার্টমেন্টেও দেখেছি যে সেইখানটায় আছে। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি ছিলাম আমি প্রতিরক্ষা বিভাগের ইঞ্জিনিয়ার হিসেবে আমি কাজ করেছি। সেইখানটায় কিন্তু একটা সময় যখন ছিল যে মেয়েদেরকে ইঞ্জিনিয়ারিং বিভাগে আনা হতো না, কিন্তু এখন প্রচুর মেয়েদেরকে ইঞ্জিনিয়ারিং বিভাগে আনা হচ্ছে। এবং আমাদের যারা মানে ওয়ার্কিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদের গ্যারিসন ইঞ্জিনিয়ার বলে, প্রচুর গ্যারিসন ইঞ্জিনিয়ার আছে মহিলা, তারা সাধারণত কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে কাজ করে। আমরা তাদের সঙ্গে আমরা কাজ করছি, এবং তাদের দক্ষতা, তাদের সাইট ভিজিট, তাদের যে কায়িক শ্রম, সেটা কোথাও আমার তো এখন মনেই হয় না যে তাদের সঙ্গে পুরুষদের সঙ্গে কোনো তফাৎ আমরা পরিলক্ষিত করতে পারি। আপনার জীবনে জনসমক্ষে নারীর সমানাধিকারের জন্য কতবার প্রতিবাদী হয়েছেন? দেখুন, প্রতিবাদী তো অনেক রকম ভাবে হয়। যে আমি একটা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় প্রতিবাদ করলাম, বা আমি একটা সভা সমিতিতে আমি গলা ফাটিয়ে প্রতিবাদ করলাম, তারপরে আমি ঘরে এসে আমি সেই উর্দি খুলে রাখলাম, তো সেই তো ব্যাপার নয়। আর আমি 22 বছর আমাকে বাইরে বাইরে ঘুরতে হয়েছে, যে আমার যে নিজের শহর, সেই শহরে আমি 22 বছর পরে আমি এসেছি। ভারতবর্ষের আমি চাকরি সূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করেছি, কিন্তু আমি যেখানটায় বললাম যে সেইখানটায় কিন্তু আমার মনে হয়নি যে মেয়েদেরকে সবসময় সামনে নিয়ে আসতে হয়েছে। এবং আমি যেমন মেঘালয়ে ছিলাম, মেঘালয়ে তারা তো অনেক বেশি পুরুষদের থেকে তারা অনেক বেশি মানে সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসে, বা যেটা তাদের স্বভাবগত। যেখানে তাদের স্বভাবগত নয়, সেখানটায় কিন্তু তারা কিন্তু সেই জায়গাটা তাদের অভ্যাস
অভ্যাসে তৈরি করেই ফেলেছে এখন, এই জিনিসটা আমি মানি। এবং আমিও তাদের সঙ্গে, আমার কখনো সেই জন্য সেই অনুভবটাই আমার মনে হয়নি। এবং আমার এই মুহূর্তেও, বা আমি একজন মানে পারিবারিক মানুষ হিসেবেও আমার কখনো মনে হয় না যে এইটা ছেলেদের কাজ বা এইটা মেয়েদের কাজ। এই জিনিসটা কিন্তু আমরা, যেমন আমি পারিবারিকভাবেও আমরা একসাথেই মানে সমস্ত কিছু করি, যে এইটা মেয়েদের কাজ বা এইটা ছেলেদের কাজ, এইরকম ভাগ বাটোয়ারা তো হওয়া কথা নয়। এটা আমরা আমাদের বিভিন্ন স্বার্থে আমরা করে রাখি। তো এটা যত দূর হবে সেটা তত ভালো, দূর হওয়াও উচিত। আপনার পরিবারে কি কি আছে? আমার পরিবারে আছে, আমার পরিবারে আমার স্ত্রী আছেন, আমার মেয়ে আছেন, আমার ছেলে আছে। তাছাড়া আমরা প্রায় যৌথ পরিবার মানে আমি যেহেতু বাইরে থাকতাম, সেই জন্য এইটা আমার গণ্ডি বললাম। তাছাড়া আমার দাদা ভাই আছে, আমার দিদি আছে। আমরা খুব মানে একাকিত্ব কখনো অনুভব করি না, এবং আমরা ছোটখাটো সমস্ত অনুষ্ঠানেই আমরা খুব মিলেমিশে চলি। এবং সেইখানটায়ও আমরা মেয়ে ছেলে সবাই মিলে হই হই করি। আমাদের কখনো সেটা অনুভবই হয় না যে কে মেয়ে কে ছেলে, সেটা এইভাবেই আমরা চলি একেবারেই। তা আপনার পরিবারে মহিলার সংখ্যা তাও একেবারে বলতে না পারলেও অ্যাপ্রক্স কতজন হতে পারে? আমার পরিবারে আমার ছেলের সংখ্যা জানা 10 হলে আমার পরিবারে মেয়ের সংখ্যা ওই 12-15 হবে। বেশ, তাদের অধিকার কি আপনার মতোই, মানে সমান অধিকারে আছে? 100 বার এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতেই পারে না। এরকম কখনো হয়েছে যে আপনার ফ্যামিলির কোনো মহিলার সিদ্ধান্তকেই আপনি চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঠিক করেন? সবসময়ই হয়ে ওঠে প্রায়। তার কারণ বাড়ির ব্যাপারটা তো আমাদের চেয়ে তাদের উপলব্ধিতেই বেশি থাকে। তার কারণ যেহেতু বাইরের ইয়েটা আমাদেরকে অনেকটা বেশি দেখতে হয়, সুতরাং ঘরের ব্যাপারটা তাদের সিদ্ধান্তটা অনেক বেশি গ্রহণযোগ্যই হয় এবং বাস্তবও থাকে। একদম তাই। নতুন প্রজন্মের, অর্থাৎ 1990 সালের পর থেকে যাদের জন্ম, এই সময়ের মেয়েদের গুণগত দিক, ভাবনার দিক, দোষের দিক, এসব নিয়ে আপনার উপলব্ধি কি বলে? তারা অনেক বেশি অ্যাডভান্স, তারা অনেক বেশি নিজেদেরকে তুলে ধরতে পারে। এবং আগে মেয়েদের যে একটা গুটিয়ে থাকার যে ব্যাপারটা ছিল, এখনকার মেয়েদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই। সেইখানটায় কিন্তু একটা সেইটারও একটা কারণ আছে। সেটার একটা কারণ আমার মনে হয় যেটা, যে আসলে আমাদের বাঙালি যেটা আর কি, বিশেষত উত্তরবঙ্গের বাঙালি আমরা তো খুব দেশভাগের শিকার। এবং আমাদের বাবা ঠাকুরদারা যখন দেশভাগের সময় এই উত্তরবঙ্গে এসে নতুন বসতি তৈরি করেছিল, সেই সময় আমরা প্রায় কপর্দক শূন্য হয়েই আমরা সবাই এসেছিলাম। কিন্তু যার জন্য আমাদের মেয়েদেরকেও অনেক বেশি গুটিয়ে থাকতে হতো। তারা সেই সময়টায় যেই পরিবেশ দেখেছে এবং সেইখান থেকে সেটা রিকভারি করে উঠতে অনেকটা সময় লেগেছে। এখনকার মেয়েরা যেমন সেই ব্যাপারটাকে রিকভারি করে উঠেছে, এবং এই এখনকার মেয়েদের কাছে এক্সপোজারও অনেক বেশি। তো সেই জন্য, যেমন আমি ব্যক্তিগতভাবেই বলি যে আমি শুনছিলাম আমার মেয়ে, আমি পারিনি, আমার মেয়ে সে তার ফ্যাশন ডিজাইনিংয়ে মাস্টার্স করেছে লন্ডন থেকে, এবং সে গিয়েছে, সে একা গিয়েছে, সে এখন পৃথিবীর প্রায় 4-5টা দেশ ঘুরেছে, সে একা ঘুরেছে। সুতরাং এই ব্যাপারটা আছে। এইটা তো আমি জানি না যে আজকের থেকে 20 বছর আগে সেই জিনিসটা আমাদের মতন পরিবার থেকে সম্ভব হতো কিনা। তো সেই ব্যাপারটা তো এখন হচ্ছে। এবং শুধু এই ব্যাপারটা নয়, এইরকম আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আজকাল তো মেয়েরা সবই করছে। আপনি সকালবেলায় যদি ঘুম থেকে উঠে দাঁড়ান, যে এই প্রজন্মের মেয়েরা যারা নতুন মা হয়েছে, তাদের সন্তানদেরকে তারা স্কুলে পৌঁছে দিচ্ছে, তারা বাজার করছে, ঘাট করছে, সবই তো করছে। সুতরাং এই মেয়েরা এই সময় মেয়েরা অনেক বেশি তাদের অধিকার সম্বন্ধেও যেমন সচেতন, তাদের দায়বদ্ধতা সম্বন্ধেও কিন্তু তারা অনেক বেশি সচেতন এবং আগ্রহী। তারা নিজেদের কাজটুকু নিজেরাই করতে পারে। তারা কিন্তু এখন কিন্তু পুরুষদের উপরে যে নির্ভরশীলতা, সেটা কিন্তু অনেক কমিয়ে ফেলেছে। এবং এইটাই তো হওয়া উচিত। পুরুষরা পুরুষদের মতন থাকবে, ছেলেরা ছেলেদের মতন থাকবে, কিন্তু একটা জায়গায় যেন সমন্বয় থাকবে। এইটাই তো সমাজের মুখ হওয়ার কথা। একেবারেই। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানলাম। পরবর্তীতে আবারও আমরা আমাদের এই ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে আপনাকে পাবো অন্য কোনো
গল্প আজ যা বলা হলো না, সেই সব কথা আমরা আবার শুনবো, হয়তো সেটা এক বিতর্ক পর্বও হতে পারে। তবে আজ শেষ করছি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মৈনাক বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আমাদের এই আমোদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগ এখানেই শেষ হলো। আবারও পরবর্তীতে ফিরে আসবো নতুন কোনো পর্বের সাথে, নতুন অতিথির সাথে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.